হ্যালো। হ্যালো স্যার, ইকবাল বলছি। ইকবাল? কে ইকবাল? এই তো স্যার, আপনাদের বড় লোকদের না সালা এই একটাই সমস্যা, কাজ হয়ে গেলে আর মনে রাখেন না। ও আচ্ছা, তুমি ফোন করেছো কেন? কি করব স্যার, আপনি তো আপনার কথা রাখলেন না, তাই বাধ্য হয়ে আমাকেই ফোন করতে হলো। তা বাকি টাকাটা কবে দেবেন? যা দিয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, বেশি লোভ করো না। তা বললে কি আর হয় স্যার, যা কথা হয়েছিল সেই টাকাটাই দিতে হবে, না হলে কিন্তু আমি সবাইকে বলে দেবো। এই ভয় দেখাচ্ছ তুমি আমাকে? না না, আপনার মতো মানুষকে কি ভয় দেখানো যায়? আমি তো শুধু মনে করিয়ে দিলাম। ঠিক আছে, আমি আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তুমি আমার বাড়ি চলে এসো, বাকি টাকাটা পেয়ে যাবে। এই তো ভালো মানুষ, এক্ষুনি আসছি। স্যার, এই তো এসে গেছি, দিন এবার টাকাটা। আরে দাঁড়াও দাঁড়াও, ঠিক দেবো। এত তাড়া কিসের? কেমন আছো বলো, কি খবর? এই চলে যাচ্ছে স্যার, আপনাদের দয়ায়। দয়া আমি করি না ইকবাল, ওসব দয়া মায়া আমার মধ্যে নেই। সে যাই হোক স্যার, তবে আপনাদের মাথার বুদ্ধি কিন্তু একেবারে বাঁধিয়ে রাখার মতন। কি সুন্দর ঠান্ডা মাথায় একটা মানুষকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলেন। একটা নয়, তিনটে। হ্যাঁ, কি বলেন? তিনটে? আর কে কে? প্রথম জনটাকে সেটা তো তুমি জানোই, আমার গার্লফ্রেন্ড দেবযানী। ওকে বাঁচিয়ে রাখলে আমার প্রমোশনটা আটকে যেত, অফিসে সবার সামনে আমার ইমেজটা খারাপ হয়ে যেত, তাই ওকে মারার জন্য তোমাকে ঠিক করি। আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি জানি। আপনার কথা মতো আমি আমার লরি দিয়ে দেবযানী ম্যাডামের স্কুটিতে ধাক্কা মারি, কিন্তু বাকি আর কোন দুজনকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন? দ্বিতীয় জন হলো আমার অফিসের বস, পৌলমী। এই কেসটা জানতে হলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ঠিকই বলছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে তুমি ক্ষমা করো। আসছি, বাই। এই আসলাম মানে? কোথায় যাচ্ছ তুমি? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন কেটে পড়ছো? ছি শঙ্খ, ছি। তুমি এতটা খারাপ, আমার নিজেরই এখন নিজের ওপর রাগ হচ্ছে। মানুষ চিনতে আমি এত বড় ভুল করলাম। দেখো, যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর ভেবো না। বিয়ে না হলেও তুমি চাইলে আমরা বন্ধু হয়ে থাকতেই পারি। বন্ধু? কিসের বন্ধু? তোর মতো একটা জানোয়ারের বন্ধু হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তুই আমাকে ঠকিয়েছিস। আমি আমি এক্ষুনি থানায় যাব, তোকে পুলিশে দেবো আমি, আর তোর চাকরি কি করে থাকে সেটাও দেখছি আমি। থানায় যাবে? পুলিশে দেবে? বেশ, যাও, তবে থানায় যাওয়ার আগে এই ভিডিওগুলো একটু দেখে যাও। আমাকে ব্ল্যাকমেল করছো এইভাবে? ছি। হ্যাঁ, করছি। তুমি যদি পুলিশের কাছে যাও বা আমার চাকরিটা কেড়ে নাও, তাহলে তোমার এই হট হট ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাবে, আর তারপর কি হবে বুঝতে পারছো নিশ্চয়ই। সবার ফোনে তোমার এই সুন্দর শরীরটা দেখা যাবে। এইবার যদি পুলিশে যেতে চাও, যেতে পারো। তুমি আমাদের পার্সোনাল মোমেন্টগুলো ভিডিও করে রেখেছো? ইয়েস ম্যাডাম, কারণ আমি খুব ভালো করেই জানতাম যে এইরকম একটা দিন আসবে। তারপর পৌলমী সুইসাইডের সিদ্ধান্ত নেয়, ওকে ব্ল্যাকমেল করে সুইসাইড করতে বাধ্য করি আমি। ওরে না স্যার, আপনার পায়ে ধুলো দিয়েন। কী সব প্ল্যান মাইরি আপনার। আর তৃতীয় জনটাকে বললেন যে তিনজনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। আরে বলবো, সব বলবো, আগে একটু গলা ভিজিয়ে নাও,
শুকনো গলায় আর কত কথা শুনবে? এই নাও, চিয়ার্স। চিয়ার্স। তৃতীয় জনকে এখনো পৃথিবী থেকে সরায়নি, বুঝলে? কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেব। হ্যাঁ, কে সেই তৃতীয় জনটা? তুমি। মানে? মানে মানে তুমি যে ড্রিঙ্কটা করছো ওটাতে বিষ মেশানো আছে। একটু পরেই তোমার সারা শরীরে বিষটা ছড়িয়ে পড়বে, আর তুমি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। না না, শুয়োরের বাচ্চা। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায়। শঙ্খনীলের পড়লে নজর, আর কে তোমায় বাঁচাই? দেবযানীকে মেরে ফেলার কথাটা যে শুধু তুই জানিস, তোকে কি করে বাঁচিয়ে রাখি বল? যদি কখনো আমাকেই ফাঁসিয়ে দিস, তাই তোকে তো মরতেই হতো। স্যার, এটা আপনি ঠিক করলেন না। জানি তো, কিন্তু আমার যে কিছু করার নেই। বলেছিলাম যা টাকা দিচ্ছি তাই নিয়ে সন্তুষ্ট থাকতে, কিন্তু ওই যে লোভ, তাই বাকি টাকাটা নেওয়ার জন্য চলে এলি। তুই আসার আগেই আমি তোর ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দিয়েছিলাম। কষ্ট হচ্ছে আমার। কষ্ট পায় না শোনা, এই তো আর কিছুক্ষণ, তারপরেই তোমার মুক্তি। শালা গান্ডু চোদা মাল, কি যেন বলেছিলিস ফোনে? পুরো টাকাটা না দিলে সবাইকে সব বলে দিবি। যা বলে দে তাহলে এবার, দেখি কেমন পারিস। দেবযানীকে আমি নিজেই মারতে পারতাম, তার জন্য তোকে টাকা দিয়ে দেবযানীকে মেরে ফেলার ব্যবস্থা করতাম না। কিন্তু ওই যে আমি শঙ্খনীল দেব, এই সমাজে আমার একটা ইমেজ আছে। কোনো কিছুর জন্য তো আর এই ইমেজে দাগ লাগিয়ে দিতে পারি না। গুড বাই ইকবাল, গুড বাই। হ্যাঁ বলো। কি আর বলবো বলো তোমায়, এই বউটার কথা একটুও মনে পড়ে না তোমার, বলো? আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার তো একটা ছোট মেয়ে আছে, বয়স্ক মা বাবা আছে, তাদের কথাও একটু মনে পড়ে না তোমার? মনে পড়ে বলেই তো রোজ হাজার ব্যস্ততার মাঝেও খোঁজ নি তোমাদের। শুধু খোঁজ নিলেই হয় না জানো তো, মাঝে মাঝে একটু বাড়িও আসতে হয়। মেয়েটা রোজ বাবা কবে আসবে জিজ্ঞাসা করে, শেষ কবে বাড়ি এসেছো বলো তো? আর কিছুদিনের মধ্যে আমি বাড়ি যাচ্ছি, তোমাদের সবাইকে এখানে নিয়ে আসার জন্য। মানে? আমার প্রমোশন হয়েছে। সত্যি? মানে আরো বেশি স্যালারি পাবে তুমি? ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছে। হ্যাঁ, আরো বেশি স্যালারি, আরো বেশি সম্মান। তোমাকে আর ওখানে টিউশন পড়াতে হবে না কবিতা। এতদিন আমার স্যালারি কম ছিল, খুব বেশি টাকা তাই সংসারে দিতে পারিনি, কিন্তু এখন আমার প্রমোশন হয়েছে, স্যালারি বেড়েছে, তাই এখন থেকে সংসারের জন্য তোমাকে আর কোনো কষ্ট করতে দেব না। আমি তোমাদের এখানে নিয়ে আসবো, বাবা চিকিৎসার জন্য একটা ভালো ডাক্তার দেখাবো, আমার মেয়েটাকে এখানে একটা ভালো স্কুলে ভর্তি করব। আমার বাবা আমাকে ভালো স্কুলে পড়াতে পারেনি, কিন্তু আমি আমার মেয়েকে ভালো স্কুলে পড়াতে চাই। আর এতদিন বাড়ি যেতে পারিনি তার জন্য সরি। আমার যে অনেক টাকার দরকার ছিল, অনেক, না হলে কি করে এই কলকাতার মতো বড় একটা শহরে তোমাদের এনে রাখবো বলো? আমি এখনো অবধি যা যা করেছি সব তোমাদের জন্য, তোমাদের ভালো রাখার জন্য। ভাগ্য করে একটা বর পেয়েছি। তাই না? হ্যাঁ তাই। আচ্ছা শোনো, বাবার চিকিৎসা, মেয়েকে স্কুলে ভর্তি সব হবে, কিন্তু তার আগে তুমি তোমার ওই বন্ধু কি যেন নাম,
আরে তুমি আমাকে যার কথা বলেছিলে, তুমি কলকাতায় যাওয়ার পর যার সাথে তোমার পরিচয় হয়, যে তোমাকে অনেক সাহায্য করেছিল, তোর নামটাই তো ভুলে গেলাম। আরে তুমি ওইখানে বাড়ি কেনার সময় যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে। কে? দেবযানী? হ্যাঁ দেবযানী, ওর কথাই বলছি। মেয়েটা তোমাকে অনেক সাহায্য করেছে বাড়ি কেনার সময়। তুমি বরং আগে ওর টাকাটা শোধ করে দিও, তারপর বাবার চিকিৎসা, মেয়েকে ভালো স্কুলে ভর্তি সব করবে আস্তে আস্তে। কিন্তু সেই উপায় যে আর নেই। কেন? আরে আর বলো না, কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্টে দেবযানী মারা গেছে। কি? তোমার মুখে ওর কথা শুনে ওর সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, বড্ড ভালো মেয়ে ছিল। ওই জন্যই তাড়াতাড়ি চলে গেল পৃথিবী ছেড়ে। কি আর করা যাবে, সবই কপাল। বাদ দাও সব, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, বাবা মা, আমি, তুমি আর আমাদের ছোট্ট মেয়ে। মুখোশের ভিড়ে সব মিশে গেছে হায়, মানুষ নাও মানুষ চেনা বড় তাই। চারিদিকে দেখি শুধু মুখোশের খেলা, বাড়ছে ঘৃণা শুধু এ বেলা ও বেলা। কোনটা মুখ আর কোনটা মুখোশ, সে বোঝা কঠিন বড় আমাদের সমাজে। মুখোশের ভিড়ে আজ হারিয়েছে মুখ, প্রতিবাদ ভুলে গিয়ে মানুষ যে চুপ। কমছে ভালোবাসা, বাড়ছে কত মানুষ দেখতে মানুষের মতো। মুখোশের ভিড়ে আজ হারিয়েছে মুখ, প্রতিবাদ ভুলে গিয়ে মানুষ যে চুপ।